আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? স্যার, স্যার এই তো আসসালামু ভালো। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই পড়াশোনা করছো ঠিক মতো? জি স্যার। আচ্ছা, আজকে আমরা বন্ধনগুলো কঠিন লাগে। হ্যাঁ, বলো। যে গাঠনিক এই বন্ধনগুলো তো হ্যাঁ, কঠিন লাগে। কঠিন লাগে একটু। কঠিন লাগবেই, প্রথম প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম দুইটা চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা পড়া বেশি। জি স্যার, এই চ্যাপ্টারটা একটু কঠিনও। হ্যাঁ, কঠিন আছে একটু। এই পড়া শর্করা বেশি না, কঠিন। শর্করা অংশটা বেশি কঠিন। হুম, পরবর্তী গুলো সহজ আছে। আচ্ছা, আমরা শুরু করছি। আমরা কোর্স শোনার আজকে আমরা 3 নম্বর লেকচার তোমাদের পড়াবো। তো 3 নম্বর লেকচারে আমরা পড়াবো হলো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের বৈশিষ্ট্য, গঠন, কয়টা ডাইস্যাকারাইডের স্ট্রাকচার আমরা পড়বো: সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ। আর পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য, গঠন, কয়টা পলিস্যাকারাইড আমরা পড়বো: সেটসার, বেস্টার্স, সেলুলোজ, আর এটা হলো গ্লাইকোজেন। আমরা ডাইস্যাকারাইডে যাই। ডাইস্যাকারাইডের সংজ্ঞা আমরা আগেও জেনেছি, আবার বলতেছি যে দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। উদাহরণ সুক্রোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ ইত্যাদি। এখানে শুধু আমরা ল্যাকটোজের স্ট্রাকচারটা পড়াচ্ছি না, বাকিগুলো আমরা দেখাবো। সুক্রোজ, সুক্রোজের কেমিক্যাল স্ট্রাকচার হলো C12H22O11। এটা হলো উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। বেশিরভাগ উদ্ভিদে যে ডাইস্যাকারাইডটা থাকবে সেটা হলো সুক্রোজ। চিনি হলো একটি সাধারণ সুক্রোজ যা ইক্ষু এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনি হলো একটি সাধারণ সুক্রোজ যা ইক্ষু এবং বিট থেকে পাওয়া যায়। এবং মধু যে আমরা খাই, এই মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। সবুজ উদ্ভিদ যে শর্করা তৈরি করে সেটা প্রাথমিক অবস্থায় থাকে গ্লুকোজ, পরে আবার ফ্রুক্টোজও তৈরি হয়, যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে সুক্রোজ গঠন করে। আর এই সুক্রোজ তখন উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বহন করে উদ্ভিদ। সুক্রোজের বৈশিষ্ট্য, সুক্রোজ সাদা, দানাদার, মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। স্যার, হ্যাঁ, বলো। স্যার, প্রথমে প্রথমে থাকে গ্লুকোজ, না, পরে সুক্রোজ আকারে পরিবাহিত হ্যাঁ হ্যাঁ, হয়। মানে যে উদ্ভিদ যখন উদ্ভিদের পাতা তো সালোক সংশ্লেষণ হয়, তাই না? ওই সালোক জি স্যার। সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ প্রথমে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজটা, জি স্যার। কিছু কিছু গ্লুকোজ আবার গ্লুকোজ হিসেবে থাকে, কিছু গ্লুকোজ আবার ফ্রুক্টোজ গঠন করে। এই ফ্রুক্টোজ তখন আবার গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করে। আবার দেখা যায় অনেকগুলো গ্লুকোজ আচ্ছা। যখন তৈরি হয় তখন তারা স্টার্চ গঠন করে। এভাবে কিন্তু উদ্ভিদের বিভিন্ন যে যৌগগুলো, সেই যৌগগুলো গঠন করে। কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম অবস্থায় যখন তৈরি হবে সেটা গ্লুকোজ। গ্লুকোজই তখন বিভিন্ন এনজাইমের কারণে বিভিন্ন যৌগে রূপান্তরিত হয়। তো স্যার, সর্বশেষ কোন অবস্থায় থাকে? কি বলো? সর্বশেষ কোন অবস্থায় থাকে? ওই তো বললাম, গ্লুকোজ গ্লুকোজ স্টার্চ। না, গ্লুকোজ গ্লুকোজ হিসেবেও থাকবে। আবার দেখা গেলো যে সুক্রোজ হিসেবেও কিছু পরিমাণ থাকবে। আবার সঞ্চয়ী খাদ্য হিসেবে স্টার্চ থাকবে। হ্যাঁ, উদ্ভিদের সব ধরনের যৌগগুলোই দরকার। গ্লুকোজও দরকার, সুক্রোজও দরকার, স্টার্চও দরকার। উদ্ভিদের যখন যেটা প্রয়োজন তখন সেটাতে পরিণত করে ফেলে। বুঝছি স্যার। আচ্ছা, স্বাদে গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি, পানিতে দ্রবণীয় কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল ও ইথারে দ্রবণীয়। এর গলনাঙ্ক 188°C। লৌহ অ্যাসিডে সুক্রোজের জলীয় দ্রবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ অণু গঠন করে। আচ্ছা, এবার আমরা আসবো সুক্রোজের গঠন। আমরা এবার আসবো সুক্রোজের গঠন। তাহলে সুক্রোজের স্ট্রাকচার আমরা দেখছি। এখানে হলো সুক্রোজ রাসায়নিক স্ট্রাকচার C12H22O11 প্লাস এক অণু পানি। এখানে হলো আর্দ্র বিশ্লেষণ। আর এখানে এনজাইম হিসেবে ভূমিকা রাখে সুক্রেজ। এনজাইমের নামটা আমরা এখানে লিখি নাই, আমরা জাস্ট আর্দ্র বিশ্লেষণ কথাটা লিখেছি।
এখানে এনজাইমটা হবে সুক্রেজ। সুক্রেজ এনজাইম ক্রিয়া করে সুক্রোজের উপর। আচ্ছা, এই সুক্রেজ তখন কি করবে, এই সুক্রোজকে ভেঙে দিবে পানির উপস্থিতিতে, ভেঙে তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে। তাহলে আমরা কি বুঝলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা মিলিত হয়ে মূলত কি তৈরি করে, সুক্রোজ তৈরি করে। আমরা ডান সাইডে একটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা গ্লুকোজ, আর ডান সাইডে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হলো ফ্রুক্টোজ। তোমরা কি বলতে পারবা উপরে যে গ্লুকোজটা আছে এটা কোন ধরনের গ্লুকোজ, আলফা না বিটা? ছবিটা দেখে বলতে পারবা? অ্যালফা গ্লুকোজ। স্যার আলফা। আলফা ডি গ্লুকোজ। আলফা। হ্যাঁ, আলফা ডি গ্লুকোজ। আর ফ্রুক্টোজ? বিটা। ফ্রুক্টোজটা বলতে পারবা? ফ্রুক্টোজের স্যার কাঠামোটা হ্যাঁ বলো। স্যার এটাও বিটা। বিটার দিকে আছে। হ্যাঁ, এটা বিটা ডি, কিন্তু এখানে আর যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার দেখে মনে হয় অনেকেই এই হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব, তাই না? আমরা তো এদিকে দেখেছিলাম, ডান সাইডে জি দেখেছিলাম স্যার। 2, আর বাম সাইডে দেখেছিলাম 5, কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা, তাই না? এখানে হয়ে গেছে বামের যে 5 সেটা ডানে এসেছে, আর ডানের যে 2 নম্বর কার্বন সেটা বামে এসেছে। এটা কিভাবে হলো, এটা আমি আগে বোঝাই যে বিটা ডি ফ্রুক্টোজ কিভাবে এইরকম সাইড চেঞ্জ করে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বাম সাইডে একটা স্ট্রাকচার দেখো, এটা হলো বিফোর সাইড চেঞ্জ, এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ। এই যে আমরা দেখি 2 নম্বর কার্বনের উপরে কিন্তু OH আছে, খেয়াল করছো? 2 নম্বর কার্বনের উপরে কিন্তু OH আছে, সবাই দেখতে ওয়েট। পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের ফ্রুক্টোজ? বিটা ডি বিটা ডি বিটা ডি ফ্রুক্টোজ। এটা হলো বিফোর সাইড চেঞ্জ। এখন সাইড চেঞ্জ মানে সাইড গুলো যখন পরিবর্তন হয় আফটার সাইড চেঞ্জ, ডান সাইডে যেটা দেওয়া আছে এটা হলো আফটার সাইড চেঞ্জ, তাহলে এখানকার সব কাঠামো পরিবর্তন হবে। 2 নম্বর কার্বন হয়ে যাবে 5 নম্বরের জায়গায়, 5 নম্বরের কার্বনের জায়গায় হয়ে যাবে 2 নম্বর। তাহলে এটা এখন ডান সাইডে দেখো, হ্যাঁ এখানে 2 এর জায়গায় 5 হয়ে গেছে, 5 এর জায়গায় 2 হয়ে গেছে। আবার এখানে দেখো 6 এর জায়গায় হয়ে যাবে 1, 1 এর জায়গায় হয়ে যাবে 6, এই যে 6 6 হয়ে গেছে এখানে, 1 হয়ে গেছে এখানে। ঠিক একই রকম ভাবে 4 এর জায়গায় হয়ে যাবে 3, 3 এর জায়গায় হয়ে যাবে 4। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, শুধু এটাই না, এই যে আমরা যেমন দেখতে পেয়েছি যে 2 নম্বর কাঠামো আগে ডানে ছিল, এটা হয়ে গেছে বামে। হ্যাঁ, যার ফলে 2 নম্বর কাঠামোতে উপরে ছিল OH, OH হয়ে যাবে নিচে, আর CH2S ছিল এটা নিচে, এটা হয়ে যাবে উপরে। ঠিক একই রকম ভাবে স্যার সাইডও চেঞ্জ হবে। হ্যাঁ, সব সাইড চেঞ্জ হয়ে যাবে, মানে শুধু কার্বন কাঠামো চেঞ্জ হবে না, কার্বনের সাথে যে যৌগগুলো বা মৌলগুলো লেগেছিল সেগুলো পরিবর্তন হবে। তাহলে এখন আমরা আসবো 3 নম্বরে, এখানে খেয়াল করো 3 নম্বর উপরে কি ছিল, OH, OH চলে যাবে নিচে, আর H চলে যাবে উপরে। 4 নম্বরে আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি H ছিল উপরে, H চলে গেছে নিচে, OH ছিল নিচে, এটা হয়ে গেছে উপরে। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরের উপরে ছিল CH2OH, সে উপরে ছিল, সে নিচে চলে গেছে, আর H ছিল নিচে, সে উপরে চলে গেছে। এবার কি আফটার সাইড চেঞ্জ হওয়ার পর যে বিটা ডি ফ্রুক্টোজটা পেয়েছি, এই কাঠামো কি সবাই বুঝতে পারলা? স্যার এটা কেন এরকম হয়? এটা হলো যে আমরা যদি আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ এর বিক্রিয়া ঘটাতাম সুক্রোজ তৈরি করার সময়, তাহলে এদিকে মনে করো আমি একটা একবার সর্ববামে বিটা ডি ফ্রুক্টোজের সর্ববামে যদি আমি আলফা ডি গ্লুকোজ আঁকাতাম, এখানে যদি একটা আলফা ডি গ্লুকোজ আঁকাতাম, তাহলে আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের পাশে কে দাঁড়াইতো, কয় নম্বর কার্বন দাঁড়াইতো? 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বন দাঁড়াইতো। আমাদের কি 5 নম্বর কার্বন দরকার? আমাদের কয় নম্বর কার্বন দরকার? 2 নম্বর। 2 নম্বর। হ্যাঁ, এই 2 নম্বর কার্বনের OH এর সাথে আমাদের বিক্রিয়া ঘটবে, এই জন্য আমাদের সাইড চেঞ্জ করে এটা করতে হয়। উদ্ভিদের মধ্যে এটা এমনি এরকম সাইড চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, সাইড চেঞ্জ করার ফলে 2 নম্বর কাঠামোটা তখন বাম সাইডে চলে আসে। এখন আমি ওই জিনিসটা বোঝাতে সক্ষম হব। তাহলে এখন আমরা আসবো সুক্রোজ তৈরির সময় 2টি মনোস্যাকারাইড আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের OH এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের OH থেকে এখনো পানি অপসারিত হয়। তাহলে আমরা এখানে আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের নিচে আছে OH, আর বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের নিচে আছে OH। তাহলে এদের মধ্যে আমরা এরকম ব্লক দিয়ে দেখাই দিয়েছি এখনো পানি অপসারিত হয়েছে। তাহলে এখানে শুধু কি অবশিষ্ট আছে, অক্সিজেন। তাহলে এখন এই অক্সিজেনটাই তখন একটা বন্ধন তৈরি করবে। নিচে আমরা পানি অপসারণ করার পর আমরা এই কাঠামোটা দেখতে পেয়েছি,
এই যে এখন অক্সিজেন একটা বন্ড তৈরি করেছে, আর এই বন্ডটার নাম হবে গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, ফলে কার্বন দুটির মধ্যে একটি স্যার গ্লাইকো। হ্যাঁ বলো। স্যার এখানে তো মানে বিটা ডি ফ্রুক্টোজের নিচে তো ওএইচ, তো সেই ক্ষেত্রে স্যার নামটা চেঞ্জ হয়ে যায় না যদি না, সাইড এটা চেঞ্জ তো করে? এটা তো বিটা ডি ফ্রুক্টোজের অরিজিনাল কাঠামো না, এটা তো বিটা ডি ও ফ্রুক্টোজের আচ্ছা। সাইড চেঞ্জ হওয়ার পরের কাঠামো। অরিজিনাল কাঠামো তো ঠিকই ছিল, কিন্তু সাইড হুম, পরিবর্তন করার ফলে এখন এটা এরকম হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নিচে দেখতে পেয়েছি যে আলফা ডি গ্লুকোজের এবং বিটা ডি ফ্রুক্টোজের মাঝে একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে, এবং এই বন্ধনীটার নাম হলো গ্লাইকোসাইডিক বন্ধনী। শর্করার সাথে আরেকটা শর্করা যখন যুক্ত হয় তখন এই বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, এখানে এই বন্ধনীটার নাম আমরা আরো ভালোভাবে বলতে পারি, এটা হলো আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধনী। বুঝছো? আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যে বন্ধন দ্বারা যুক্ত, সে বন্ধনটাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ধনী বলতে পারি। আর আমরা আরো যদি ভালো করে বলি যে আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধনী। ঠিক আছে, কারণ এটা হলো আলফা 1 আর এটা হলো বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধনী। আচ্ছা, নিচে একটা কোশ্চেন দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়, কারণ সুক্রোজ তৈরির সময় মনোস্যাকারাইডের মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায় এবং বীজাণু ক্ষমতা লুপ্ত হয়, সেজন্য এটিকে বীজাণু ক্ষমতাহীন চিনি বলে। আমরা যখন উপরে গ্লুকোজ একাকী কাঠামো, ফ্রুক্টোজ যখন একাকী কাঠামো ছিল, তখন কিন্তু মুক্ত গ্লুকোজে মুক্ত অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজে মুক্ত কিটোন ছিল। কিন্তু যখন আমরা সুক্রোজ তৈরি করে ফেললাম, তখন কি হলো, আলফা 1-এ যেহেতু ওই মুক্ত অ্যালডিহাইড ছিল, আর এটা বিটা 2-তে যেহেতু মুক্ত কিটোন ছিল, এদের মাঝে কি হয়েছে, একটা অক্সিজেন সেতু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে এই সুক্রোজের বীজাণু ক্ষমতা তখন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা সুক্রোজকে অবিজারক শর্করা বলবো, সুক্রোজ বিজারক শর্করা নয়। ওকে, তাহলে জি স্যার। মনোস্যাকারাইড গুলোতে তোমার মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন থাকবে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা পরস্পর মনোস্যাকারাইড। আচ্ছা, ডাইস্যাকারাইডের আমরা আরো একটা গঠন পাবো, সেটা হলো সেলোবায়োস। সেলোবায়োজেরও আমরা রাসায়নিক সংকেত দেখতে পাচ্ছি। সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োস তৈরি হয়। 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে এক অণু সেলোবায়োস তৈরি করে। তাহলে আমরা বাম সাইডে একটা দেখতে পাচ্ছি, এটা হলো বিটা ডি গ্লুকোজ, ডান সাইডেও আমরা দেখতে পাচ্ছি বিটা ডি গ্লুকোজ। তাহলে এটা হলো বিটা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের উপরে ছিল OH, ডান পাশে বিটা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বনের নিচে ছিল OH। তাহলে এখান থেকে ওই 1 থেকে OH এবং 4 নম্বর কার্বনের OH এর মধ্যে কি অপসারিত হয়েছে? এখনো পানি। এখনো পানি। পানি। হ্যাঁ, পানি অপসারিত হয়ে এখানে একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে। তাহলে এই বন্ধনী হলো গ্লাইকোসাইডিক বন্ধনী। আর আমরা যদি আলো ভালো করে বলতে যাই, তখন আমরা কি বলবো? বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে এটা হলো সেলুলোজ। এবার আসবো ম্যালটোজ। তাহলে সাধারণত স্টার্চের আংশিক ভাঙনের ফলে ম্যালটোজ তৈরি হয়। ম্যালটোজ তৈরিতে কয় অণু আলফা ডি গ্লুকোজ লাগে? 2 অণু আলফা ডি। হ্যাঁ, আর এটা হলো আলফা ডি, 2 অণু আলফা ডি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আলফা 1 এর নিচে ছিল OH, আরেকটা আলফা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বনের নিচে ছিল OH। তাহলে এই OH আর OH এর মধ্যে এখনো পানি অপসারণ হওয়ার ফলে এখানে একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে, যার ফলে ম্যালটোজ তৈরি হয়েছে, এবং বন্ধনটার নাম হবে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, তাহলে এইভাবে এটা তৈরি হলো। আমরা খালি এখানে কার্ডটা দেখালাম না, আমরা এখানে ল্যাকটোজ বলে একটা ডাইস্যাকারাইড, সেটা আমরা দেখাই। তো ল্যাকটোজটা দেখানো যায়, বইয়ে যেহেতু নাই এই জন্য দেখাই। ল্যাকটোজের গঠনে কে কে অংশগ্রহণ করে? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এখনো গ্লুকোজ আর এখনো গ্যালাক্টোজ, যেটা দুধের শর্করা। এবার আসবো আমরা পলিস্যাকারাইড। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আসলে নাকি? জি স্যার, আমার একটু আসতে লেট হয়ে গেছে। আচ্ছা, পলিস্যাকারাইড যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাকে পলিস্যাকারাইড বলে।
কতগুলো পাওয়া যাবে? 10-এর অধিক। কারণ আমরা জানি যে 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকলে, মনোস্যাকারাইড যখন 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেটা হয়ে যায় অলিগোস্যাকারাইড। এই জন্য 10-এর অধিক যদি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য কি? এরা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব রাসায়নিক পদার্থ, সাধারণত পানিতে অদ্রবণীয় এবং মিষ্টি নয়। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি হলো উদাহরণ। সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং স্টার্চের পরিমাণ দ্বিতীয় পর্যায়ে। তাহলে প্রকৃতিতে যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোর মধ্যে সেলুলোজ সবচেয়ে বেশি এবং সেকেন্ড পজিশনে আছে স্টার্চ। তো আমরা প্রথমেই যাব স্টার্চের বৈশিষ্ট্য এবং গঠন। উদ্ভিদে স্টার্চ সঞ্চিত পদার্থ রূপে বিরাজ করে। আমরা জানি উদ্ভিদ কোষের যে সঞ্চিত খাদ্য রয়েছে সেটা কিন্তু স্টার্চ। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কিন্তু স্টার্চ। সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশ গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয়। ওই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সালোক সংশ্লেষণে প্রথমে গ্লুকোজ তৈরি হয় এবং পরে স্টার্চে পরিণত হয়, কিন্তু প্রথম উপাদান কিন্তু গ্লুকোজই থাকবে। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। তাহলে আমরা যে খাবারগুলো খাই এগুলোই খাই, ধান, গম, আলু এগুলোই আমাদের খাদ্যের চাহিদা মেটায় আমাদের বাংলাদেশের মানুষের। তো এগুলোর প্রধান উৎস কিন্তু স্টার্চ, তাহলে আমরা স্টার্চ বেশি পরিমাণে খাই। গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম আর চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে গোল আলুতে যে স্টার্চের কণিকা আছে সেটা সবচেয়ে বড় এবং চালের মধ্যে যে স্টার্চের কণিকা রয়েছে সেটা ক্ষুদ্রতম। স্টার্চের বৈশিষ্ট্য: স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। সাধারণ তাপমাত্রায় স্টার্চ পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়। উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন ও ম্যালটোজ হয়ে গ্লুকোজে পরিণত হতে পারে। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। ফেলিং দ্রবণে স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। তাহলে ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, এর কারণ হলো যে স্টার্চের গঠনে কোনো মুক্ত অ্যালডিহাইড বা কোনো মুক্ত অ্যালডিহাইড নাই, কিটোন তো থাকার প্রশ্নই নাই, যেহেতু এটা সবই গ্লুকোজ, তাহলে মুক্ত অ্যালডিহাইড থাকবে না, এই জন্য এরা ফেলিং দ্রবণকে স্টার্চ বিজারিত করতে পারে না। স্টার্চের গঠন। স্যার, ফেলিং দ্রবণ কি একটা বিকারক? ইয়েস, ওই যে আমি বলেছিলাম না যে বিজারক শর্করা করানোর সময় 3টে বিকারকের নাম বলেছিলাম। ওখানে বলেছিলাম একটা বারফোর্ড, একটা হলো বেনেডিক্ট আর একটা ছিল ফেলিং। রিডিউসিং রিডিউসিং সুগার। আমরা যখন ওই তোমার হলো সুগারের যখন আমরা ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম, শ্রেণীবিভাগ পড়াচ্ছিলাম, তখন আমরা এখানে বলেছিলাম বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে শর্করা দুই ধরনের, একটা ছিল বিজারক শর্করা আর এটা ছিল অবিজারক শর্করা। ওখানে আমরা 3টা বিকারকের কথা বলেছিলাম যে যারা বিজারক শর্করা যেমন গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এরা কি করে, এদের যেহেতু মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন থাকে এই জন্য এরা ফেলিং বিকারক, তারপর হলো বেনেডিক্ট বিকারক, বারফোর্ড বিকারক ইত্যাদি দ্রবণের যৌগকে বিজারিত করতে পারে। আর স্টার্চে কেন পারে না? কারণ স্টার্চের গঠনে কোনো মুক্ত অ্যালডিহাইড নাই, আর মুক্ত অ্যালডিহাইড না থাকার কারণে ফেলিং দ্রবণের যে যৌগগুলো আছে সেই যৌগের ক্ষারিত আয়নকে বিজারিত করতে পারবে না, এই জন্য স্টার্চও অবিজারক শর্করা। স্টার্চের গঠন। স্টার্চ দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হলো অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে স্টার্চ গঠিত এবং স্টার্চের গঠনে আমরা দেখতে পাবো অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে স্টার্চ গঠিত। গ্লুকোজ একক আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে এখানে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থেকে স্টার্চ তৈরি হয়। আমরা নিচে স্টার্চের একটা গঠন দেখতে পাচ্ছি, আমরা বাম সাইডে একটা দেখতে পাচ্ছি, এটা একটা আলফা ডি গ্লুকোজ, যেহেতু এখানে 1 নম্বর কার্বনের নিচে এখানে ওএইচ ছিল, মাঝেও একটা আলফা ডি গ্লুকোজ এবং শেষেও একটা আলফা ডি গ্লুকোজ। তাহলে আমরা এখানে 3টা আলফা ডি গ্লুকোজ দেখতে পাচ্ছি। তাহলে 3টা আলফা ডি গ্লুকোজ মিলে যে শর্করা গঠিত হয় তাকে আমরা কি বলবো? 3টা আলফা ডি গ্লুকোজ মানে কি 3টে মনোস্যাকারাইড না? ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড, কিন্তু এটাকে আমরা ট্রাইস্যাকারাইড বলছি না, কারণ আমরা এখানে আরো কিছু কার্যক্রম দেখাইছি। আমরা এখানে বলতেছি যে এখানে আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন, পাশেরটা আলফা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বনের মধ্যে
এক অণু পানি অপসারণ হয়েছে, অক্সিজেন সেতু তৈরি করেছে। 2 নম্বর আবার যে গ্লুকোজ, সে তারও 1 নম্বর কার্বনের ওএইচ, এবং 3 নম্বর গ্লুকোজের 4 নম্বর কার্বনের ওএইচ আবার এক অণু পানি অপসারণ করে অক্সিজেন সেতু তৈরি করেছে। এখন আমরা এই বাম সাইডে যে অক্সিজেন সেটাকে নিব না, সেখানে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি। ডান সাইডেও আমরা যে অক্সিজেনটা আছে, বন্ধনের যে অক্সিজেন, সেটাকে আমরা নিয়েছি। নেওয়ার ফলে আমরা এই পাশে লিখে দিয়েছি এন। এখন এন এর মান আমরা নিজেরা বসাবো। এন এর মান সর্বনিম্ন আমি কত বসাতে পারি? স্যার 10-এর বেশি। 8। না না, 10-এর বেশি। এমন ভাবে বসাবো যেন 10-এর বেশি হয়, ঠিক আছে? তো যাই হোক, এন এর মানটা আমি পরে আসতেছি। এন এর মান আমি 10-এর বেশি বসাবো, এটা আপাতত মনে রাখো। তাহলে এটা হয়ে গেল। এখানে 10-এর বেশি সংখ্যক যদি এন এর মান যদি আমি 100ই ধরলাম, হ্যাঁ, এন এর মান যদি আমি 100 ধরি, তাহলে 102টা, এখানে 100, 1, 2, তাহলে 102টা আলফা ডি গ্লুকোজ মিলে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এই এন এর মধ্যে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আমরা কি দেখব, যে এখানে এই কাঠামোটা হয় কিনা সেটা দেখব। স্ট্রাকচারের মধ্যে এটা থাকতে হবে, C6H10O5, হ্যাঁ, C6H10O5 এটা থাকতে হবে এই কাঠামোর মধ্যে। ব্র্যাকেটের মধ্যে যে কাঠামোটা আছে, এই কাঠামোর মধ্যে ওই C6H10O5 থাকতে হবে। তো কার্বন তো 6টাই আছে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, কার্বন 6টা পেয়েছি। কার্বন কি 6টা পেয়েছি এই কাঠামোর মধ্যে? ব্র্যাকেটের মধ্যে কার্বনের সংখ্যা কি 6টা? জি স্যার। জি স্যার 6টা। হাইড্রোজেন দেখো তো কয়টা পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9, আর শেষ হলো 10। হাইড্রোজেন 10টাই পেয়েছি। অক্সিজেন কয়টা পেয়েছি? 1 2 3 4 5। 5টা। 5টা। হ্যাঁ, তাহলে আমাদের এই এই যে আমরা এখানে দেখতে পেয়েছি ব্র্যাকেট C6H10O5 ব্র্যাকেট, তাহলে আমরা ওই কাঠামোর মধ্যে এই সংকেতটা আমরা দেখতে পেয়েছি। এই সংকেতটা হলো আসলে স্টার্চের সাধারণ সংকেত। স্টার্চের সাধারণ সংকেত হলো এইটা, C6H10O5 ব্র্যাকেট N। তাহলে এখন আমরা স্টার্চের গঠনটা এটা পেলাম। তোমরা যখন পরীক্ষার সময় লিখবা, তখন এরকম কাঠামো দিলেই হবে। আচ্ছা, আমি আরেকটু ডিটেলস একটু যাচ্ছি। আমরা আরেকটু ডিটেলস দিয়ে তারপরে আমি আবার এটা বোঝাচ্ছি। তাহলে আমরা স্টার্চের মধ্যে আমরা দুটো জিনিস দেখবো, একটা অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন। আগে বলেছিলাম অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের দুটো পলিস্যাকারাইড নিয়ে স্টার্চ গঠিত। পরিমাণ, উদ্ভিদের স্টার্চে অ্যামাইলোজ থাকে 20 থেকে 30 ভাগ, এবং অ্যামাইলোপেকটিনের পরিমাণটাই বেশি, 70 থেকে 80 ভাগ। গঠন, এক অণু অ্যামাইলোজ গঠনে 200 থেকে 1000 আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। তাহলে অ্যামাইলোজ অংশটা 200 থেকে 1000 আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। আবার অ্যামাইলোপেকটিন 2000 থেকে 2 লাখ আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত হয়। তাহলে অ্যামাইলোপেকটিনের যে মনোস্যাকারাইড বা গ্লুকোজের সংখ্যা অনেক বেশি। লিঙ্কেজ গঠন, আলফা ডি গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের আলফা 14 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে সংযুক্ত থাকে। তাহলে অ্যামাইলোজের যে গ্লুকোজ অণুগুলো আছে, এই গ্লুকোজ অণুগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে যে বন্ধন দ্বারা, সে বন্ধনের নাম হলো আলফা 14 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে? আবার অ্যামাইলোপেকটিন যেটা আছে, অ্যামাইলোপেকটিনে আমরা দেখব যে আলফা ডি গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের আলফা 14 লিঙ্কেজ ছাড়াও আলফা 16 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে সংযুক্ত। কাজে অ্যামাইলোপেকটিনে দুই ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন দেখব, একটা হলো আলফা 14 লিঙ্কেজ, আর একটা আমরা দেখব আলফা 16 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। শৃঙ্খলের প্রকৃতি, অশাখান্বিত। স্যার আলফা 14 লিংকেজ কি একটা বন্ধনের নাম? হ্যাঁ, বন্ধনের নাম। আমরা আলফা 14 লিঙ্কেজ একটু আগে দেখেছিলাম, ম্যান্টোজের ছিল, ওরকম বন্ধন হবে। আবার আরেকটা বন্ধন আছে, সে বন্ধনটার নাম হলো আলফা 16, এটাও আরেকটা বন্ধনের নাম। তো এটা অ্যামাইলোপেকটিনে এরকম দুই ধরনের বন্ধন দেখতে পাবো, দুটাই গ্লাইকোসাইডিক, কিন্তু কার্বনের কাঠামোটা চেঞ্জ আছে, একটা হলো আলফা 14 আর একটা হলো আলফা 16। অ্যামাইলোজ হলো অশাখান্বিত, মানে একটা লম্বা শিকলের মতো একটা গঠন তৈরি করবে। আর অ্যামাইলোপেকটিনটা হলো শাখান্বিত, লম্বা শিকলও থাকবে, আবার শাখা শিকলও থাকবে। স্টার্চের দ্রবণে আয়োডিন যোগ করলে, তাহলে স্টার্চের দ্রবণে যদি আয়োডিন যোগ করি, তখন অ্যামাইলোজ অংশটা কি করবে?
অ্যামাইলোজ অংশটা কালো বা কালো নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করবে, আর স্টার্চের যে অ্যামাইলোপেকটিন অংশ সেটা লাল বা পার্পল রং প্রদান করবে। তাহলে যেহেতু আমরা বলেছিলাম স্টার্চ অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন নিয়ে গঠিত, তাহলে অ্যামাইলোজ আয়োডিন দ্রবণে এক ধরনের কালার প্রদর্শন করে আর অ্যামাইলোপেকটিন আরেক ধরনের কালার প্রদর্শন করবে। আচ্ছা, এখন আমরা যাব অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার। আমরা যদিও বলেছি স্টার্চের গঠন আসলে পরীক্ষার সময় তোমরা এইটাই দিবা যেটা পড়ালাম, কিন্তু আমি আরো ডিটেলস পড়ানোর জন্য আমি এখন এটা ব্যবহার করছি। এটা তোমাদের শিখাচ্ছি, মানে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এটা পরীক্ষার সময় এটা না লিখলেও চলবে। আচ্ছা, এবার দেখো অ্যামাইলোজের গঠন। উপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো অ্যামাইলোজের গঠন। আমরা এখানে দেখতে পাচ্ছি কি আলফা ডি গ্লুকোজ। এখানে কয়টা আলফা ডি গ্লুকোজ আছে? 4টা। এবং শেষে কিন্তু আমরা একটা এরকম বন্ড দিয়ে দিয়েছি, অক্সিজেনের পাশে একটা বন্ড দিয়ে দিয়েছি, মানে কি আরো অনেকগুলো আলফা ডি গ্লুকোজ এরপরে আরো আছে। আরো আছে। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমরা এখানে কিন্তু এনটা দিই নাই। হ্যাঁ, এনটা দিলে আমাকে এটা দিতে হতো না, ঠিক আছে? আমাকে এখানে ওএইচ দিয়ে দিতে হতো। যদি আমরা কোনো জায়গায় এন দিতাম তাহলে আমাকে এখানে ওএইচ দিয়ে দিলেও হতো। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে আলফা 1,4 দেখতে পাচ্ছি। 1 আর 2 যে গ্লুকোজ তার মধ্যে আলফা 1,4, 2 আর 3 নম্বর গ্লুকোজ সেখানেও আলফা 1,4, এবং 3 এবং 4 এর মধ্যে যে বন্ধন সেটাও আলফা 1,4। তাহলে আমরা অ্যামাইলোজের গঠনে এরকম দেখতে পাবো যে অনেকগুলো আলফা ডি গ্লুকোজ পরস্পর আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত আছে। এবার নিচেরটা দেখো, নিচেরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সরল চেন, উপরেও একটা দেখতে পাচ্ছি সরল চেন। তাহলে এখানে আমরা দুইটা সরল চেন দেখতে পাচ্ছি, কিন্তু আসলে নিচের যে চেন, এই চেনেরই একটা শাখা হলো এটা। তাহলে এই দুইটার মধ্যে সংযোগ স্থাপন করে কি আলফা 1,6। তাহলে দুটো সরল যে শিকল আছে, হ্যাঁ, সেই সরল শিকলকে সংযুক্ত করছে আলফা 1,6। হ্যাঁ, আলফা 1,6 গ্লাইকোসিডিক লিঙ্কেজের মাধ্যমেই কিন্তু এই অ্যামাইলোপেকটিনের যে শাখাগুলো আছে সেই শাখাগুলো সংযুক্ত থাকে। তাহলে উপরের আমরা দেখতে পাচ্ছি এটা হলো 1 নম্বর গ্লুকোজের 1 নম্বর কার্বন, আর নিচে যে আলফা ডি গ্লুকোজ তার 6 নম্বর কার্বনের সি। আমরা এখানে দেখেছিলাম কি 6 নম্বর কার্বনে কি ছিল? CH2OH। তাহলে এখানকার OH আর 1 নম্বর কার্বনের নিচে কি ছিল? OH। তাহলে এই OH আর এখানকার OH এর মধ্যে কি হবে? এখনো পানি অপসারিত হবে, যার ফলে এরকম একটা বন্ড তৈরি হবে, CH2O বন্ড H। তাহলে এই বন্ডটার নামই হলো আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, তাহলে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যামাইলোপেকটিনে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আবার উপরের চেন নিচের চেনের সঙ্গে সংযোগ তৈরি করছে, তখন হলো আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এইভাবে অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার তৈরি হয়। তাহলে এই স্ট্রাকচার দুটা কি বুঝতে পারলা? অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমরা যখন পরীক্ষায় আসবা, পরীক্ষা যখন লিখতে আসবে, তখন কিন্তু এটা দিবা। হ্যাঁ, আর এটা তোমাদের বুঝলাম যাতে এমসিকিউ ঝামেলায় না পড়ো, এই জন্য। এখন আমরা আসবো আরেকটি স্ট্রাকচার, সেটা হলো সেলুলোজ। এটা হলো উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। বৈশিষ্ট্য: সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা, কঠিন, জৈব রাসায়নিক পদার্থ। এটি পানিতে অদ্রবণীয়, অবিজারক পদার্থ, আণবিক ভর 2 লক্ষ থেকে কয়েক লক্ষ। এটি মিষ্টি নয় এবং বিজারণ ক্ষমতাহীন। আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো রং দেয় না। এটি ফাইবার সদৃশ বা তন্তু সদৃশ ও শক্ত। এটির কোনো পুষ্টিগুণ নাই। সেলুলোজের গঠন: অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। সেলুলোজ অণু অশাখান্বিত। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেলুলোজে এখানে স্ট্রাকচার দেওয়া নাই। তাহলে সেলুলোজে আমরা কি দেখবো? অনেকগুলো বিটা ডি গ্লুকোজ। আমরা যেমন ওখানে দেখাইছিলাম স্টার্চে, ওখানে কি ছিল? আলফা। স্টার্চে আমরা দেখাছিলাম কি? আলফা। এই আলফা। দেখেন, হ্যাঁ, এখানে আমরা সব দেখাছিলাম আলফা। তাহলে আমরা যদি বিটা ডি গ্লুকোজ করি, তাহলে উপরে হয়ে যাবে OH আর নিচে হয়ে যাবে H। এক এইচ। নম্বর কার্বনে উপরে হয়ে যাবে OH আর নিচে হয়ে যাবে H। এইভাবে তখন 4 নম্বর কার্বনের উপরে থাকবে H, নিচে থাকবে OH। তাহলে এখানে OH আর 1 নম্বর কার্বনের উপরের OH এর মধ্যে তখন কি হবে? এখন পানি অপসারিত হয়ে এরকম উপরে উপরে এরকম বন্ডে ও
দিয়ে নিচে একটা বন্ড এরকম। এইভাবে যখন তোমার সেলুলোজ গঠন হবে, জাস্ট আমরা আলফা ডি গ্লুকোজের জায়গায় বিটা ডি গ্লুকোজ দিয়ে দেবো। এইভাবে বিটা ডি গ্লুকোজ দ্বারা সেলুলোজ গঠিত হয়। আচ্ছা, এবার আসবো স্ট্রাকচারটা বেশি আসে, এই জন্য আমরা ওটাই স্ট্রাকচার আকারে শিখালাম। গ্লাইকোজেন। গ্লাইকোজেন হলো এটি একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের সায়ানোব্যাকটেরিয়া ও কতিপয় ছত্রাকের সঞ্চিত খাদ্য। হ্যাঁ, প্রাণীদেহের যকৃত ও মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে। এই জন্য গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্চ বলে। এর বৈশিষ্ট্য: এটি সাদা পাউডার জাতীয়, যা পানিতে আংশিক দ্রবণীয় হয়। তারপর আয়োডিন দ্রবণ প্রয়োগে লালচে বেগুনি বর্ণ ধারণ করে। তাহলে গ্লাইকোজেনের মধ্যে যদি আমি আয়োডিন দ্রবণ ছেড়ে দিই, তাহলে এটা লালচে বেগুনি বর্ণ ধারণ করে। আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ আর পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজ অণু প্রদান করে। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। গ্লাইকোজেনের গঠন। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ। অ্যামাইলোপেকটিনের মতো এর অণু শৃঙ্খল ও শাখান্বিত এবং দুই ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা এরা গ্লুকোজ অণুগুলো পরস্পর সংযুক্ত থাকে। তাহলে আমরা যেটা অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার দেখিয়েছি, ওই স্ট্রাকচারটাই যদি আমি গ্লাইকোজেনের হিসেবে দিয়ে দিই, ওটাই কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা খালি বলে দেবো, তাই হবে। আমরা ওখানে এটা দেখালাম অ্যামাইলোপেকটিন। তাহলে পার্থক্য নাই? পার্থক্য ওই যে গ্লুকোজ সংখ্যা, গ্লুকোজের সংখ্যার পার্থক্য। ঠিক আছে, এখানে আছে যেমন গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ। এখানে অ্যামাইলোপেকটিনের মতো এর অণু শৃঙ্খল ও শাখান্বিত এবং দুই ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এর মাধ্যমে গ্লুকোজ অণুগুলো পরস্পর সংযুক্ত থাকে। এখানে সংখ্যাটা যেমন আমরা অ্যামাইলোপেকটিনের সংখ্যা কি জানা আছে। অ্যামাইলোপেকটিনে আলফা ডি ছিল? অ্যামাইলোপেকটিনে আলফা ডি গ্লুকোজ গুলো কতগুলো ছিল, কারো মনে আছে? কতগুলো ছিল বলতে পারবা? 2000 থেকে 200,000 বা 2 লাখ। ঠিক আছে, 200,000 ঠিক আছে, বা 2 লাখ। ঠিক আছে, ওখানে ওটা আমাদের জানা আছে। আর এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রেও গ্লুকোজ সংখ্যা এরকম অসংখ্য থাকবে, তবে এদের একটা জায়গায় পার্থক্য। সেই পার্থক্যটা হলো যে এই যে শাখা, গ্লাইকোজেনের যে শাখাগুলো হবে, সেই শাখাগুলো মানে এই যে এইটা এরকম শাখা হবে। অ্যামাইলোপেকটিনে আমরা যেমন শাখা দেখতে পাচ্ছি, ঠিক একই রকম ভাবে আমরা গ্লাইকোজেনও এরকম শাখা দেখতে পাবো। তবে এই শাখা যে চেনগুলো আছে, এই শাখা চেনগুলোতে গ্লুকোজের সংখ্যা 10 থেকে 20টি থাকতে হবে। ঠিক আছে, এটাই পার্থক্য। তাহলে গ্লাইকোজেনের যে শাখাগুলো আছে, সেই শাখাগুলোতে তোমার আলফা ডি গ্লুকোজের সংখ্যা 10 থেকে 20টি থাকতে হবে। কিন্তু অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে এরকম কম বেশি থাকতে পারে, বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে। বিষয়টা কি বুঝেছো সবাই? জি স্যার। তার শাখা বলতে কি বোঝানো হচ্ছে? শাখা মানে এখানে যেমন দেখো, এই যে এই অ্যামাইলোপেকটিনের যে শাখা, এখানে একটাই শাখা দেখতে পাচ্ছি। এই শাখায় কয়টা আলফা ডি গ্লুকোজ আছে বলতে পারবা? এই কার্সর আমি 2টা, তাহলে এখানে আমি দেখাইছি 2টা। তাহলে এরকম গ্লাইকোজেনের যে এরকম যদি শাখা হয়, সে শাখাগুলোতে আচ্ছা, কমপক্ষে 10 থেকে 20টি আলফা ডি গ্লুকোজ অণু থাকবে। ক্লিয়ার? স্যার বুঝছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এই হলো গ্লাইকোজেন আর হলো স্টার্চের অ্যামাইলোপেকটিনের মধ্যে পার্থক্য। দুটাই কিন্তু কাঠামো একই, খালি শাখা চেইনের ক্ষেত্রে গ্লাইকোজেনের ক্ষেত্রে এটা সীমারেখা নির্ধারিত আছে। তো আজকের ক্লাস আমরা এখানে প্রায় শেষ। এখন কোনো প্রশ্ন বা কোথাও গ্যাপ থাকলে শর্করার যে কোনো স্যার জায়গায়। হ্যাঁ বলো। স্যার ওই যে শেষ স্লাইডটা একটু বের করে দেন। শেষ স্লাইড গ্লাইকোজেন? জি স্যার। হ্যাঁ বলো। সেখানে 2 নাম্বারটা বুঝি নাই। 2 নাম্বার হলো কি এটা?
গ্লাইকোজেনের বৈশিষ্ট্য না আংশিক আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে মেল আংশিক আর্দ্র বৈশিষ্ট্য? ও আচ্ছা, এই যে গ্লাইকোজেনের যে বৈশিষ্ট্য বা ধর্ম, আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ আর পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজ অণু প্রদান করে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন কোথায় কোথায় আমরা দেখতে পাবো? আমরা একটু আগে বলেছি প্রাণীদেহে। গ্লাইকোজেন আমরা কোথায় দেখতে পাবো? প্রাণীদেহে। তাহলে যদি আমরা মাছ বা গোস্ত খাই, তাহলে কি হবে? আমরা প্রোটিনও খাচ্ছি, আবার চর্বিও খাচ্ছি, প্লাস মাছের মধ্যে কিছু পরিমাণ আমরা গ্লাইকোজেনও পেয়ে যাব। মাছের যে পেশি আছে, সেই পেশিতে কি আছে? গ্লাইকোজেন আছে, বুঝছো? তখন এই গ্লাইকোজেন আমরা যখন খেলাম, তখন আমাদের পাকস্থলী, তারপর আমাদের হলো ক্ষুদ্রান্ত্র, তারপর আমাদের মুখ বিবর, এখানে অনেক এনজাইম থাকবে। এই এনজাইমের কারণে গ্লাইকোজেন তখন কি হবে? আংশিক বিশ্লেষিত হবে, আর বিশ্লেষিত হয়ে তৈরি করবে ম্যালটোজ। ম্যালটোজ হলো এক ধরনের ডাইস্যাকারাইড। ম্যালটোজকে আবার আরেকটা এনজাইম আছে ম্যালটেজ। এই এনজাইম যখন আবার পূর্ণ আর্দ্র বিশ্লেষিত করবে, তখন আলফা ডি গ্লুকোজ তৈরি হয়ে যাবে। এটাই বলা হয়েছে। তাহলে আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ আর পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজ অণু প্রদান করে। তাহলে এটা আমাদের দেহে যখন প্রবেশ করে, তখন এনজাইমের কারণে এই গ্লাইকোজেন আর্দ্র বিশ্লেষিত হয়। প্রথমে ম্যালটোজ হয়। স্যার 3 নাম্বারটা? 3 নম্বর, যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা যখন খাবারগুলো খাচ্ছি, এই মাছ মাংস, তখন আমাদের খাবারগুলো পরিপাক হয়ে কিসে পরিণত হচ্ছে? একটু আগে বললাম, পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হচ্ছে, আলফা ডি গ্লুকোজ, তাই না? তাহলে গ্লুকোজে পরিণত হচ্ছে। এই গ্লুকোজ গুলো কোথায় থাকার কথা? পরিপাক হয়ে কোথায় থাকার কথা? আমাদের শরীরের প্রত্যেকটা কোষে গ্লুকোজ যাবে, তাহলে এই গ্লুকোজ কোথায় থাকার কথা? রক্তে। রক্তে স্যার। হ্যাঁ, রক্তের মাধ্যমে গ্লুকোজ গুলো বিভিন্ন কোষে যাবে, তাই না? কিন্তু রক্তে যদি গ্লুকোজ বেশি পরিমাণে থাকে, প্রয়োজনীয় পরিমাণ থাকলে অসুবিধা নাই, প্রয়োজনে যদি অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গ্লুকোজ গুলো তখন কি হবে? যে তোমার হলো, যদি অন্য কোনো জায়গায় জমা না থাকে, স্টোর না থাকে, তাহলে রক্তে গ্লুকোজের ঘনত্ব বাড়িয়ে দেবে। গ্লুকোজ রক্তে বেশি হয়ে যাবে, তাহলে রক্তের ঘনত্ব বেশি হয়ে যাবে, যার ফলে কি হবে? ডায়াবেটিস রোগ হবে। হ্যাঁ, যার কারণে সে যখন প্রস্রাব করবে, গ্লুকোজ বের হবে, সে যখন ঘামবে, গ্লুকোজ বের হবে শরীর থেকে। ক্লিয়ার? হ্যাঁ, তখন আমাদের যে রোগটা হয় সেটা হলো ডায়াবেটিস। এটা কার কারণে হয়? তখন আমাদের একটা হরমোন আছে ইনসুলিন। এই ইনসুলিন হরমোন এই গ্লুকোজকে পেশি বা যকৃতে গ্লাইকোজেন আকারে জমা রাখতে পারে না, বুঝছো? তাহলে ইনসুলিন হরমোন কি করে? রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে জমা রাখে। কোথায় জমা রাখে? একটা হলো যকৃৎ, আর একটা হলো পেশি। ক্লিয়ার? তাহলে এই গ্লাইকোজেন তাহলে জমা হলো। এটা গ্লাইকোজেনটা আসলে কার কার রূপান্তর? গ্লাইকোজেনটা হলো গ্লুকোজের রূপান্তর। গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ গ্লাইকোজেন আকারে আমাদের যকৃতে বা পেশিতে জমা করে রাখলো। এখন মনে করো আমরা খাচ্ছি না, আমরা রোজার সময় কি হয়? সকালে সিয়াম সাধনা করে আমরা তখন আমরা সেহরিতে খাই, তারপরে সারাদিন খাই না, ইফতারের সময় খাই। তাহলে আমরা যে বিকালের দিকে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার দেখি যে আমাদের কিছু প্রাণশক্তি ফিরে পাচ্ছি। কারণ কি? আমরা সকালে খেয়েছিলাম, সেগুলো গ্লাইকোজেন আকারে জমা ছিল, কিন্তু গ্লাইকোজেন যখন আমাদের প্রয়োজন, রক্তে যখন গ্লুকোজ কমে গেল, তখন গ্লাইকোজেন গুলো ভেঙে গেল, ভেঙে গিয়ে কিছু পরিমাণ গ্লুকোজ আকারে রক্তে ছেড়ে দিল। তখন সেই গ্লুকোজ গুলো থেকে আমরা শক্তি পাবো। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা গ্লাইকোজেন, যখন আমরা খাবার খাবো না, তখন গ্লাইকোজেন ভেঙে যাবে এবং রক্তে চালিত হবে, এবং তখন আমরা কি পাবো? এই গ্লুকোজ গুলো থেকে শক্তি পাবো। এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? সময় প্রায় শেষ, 1 মিনিট মতো আছে। আর কারো সমস্যা, প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, ধানে বলতো কি থাকে? ধানে কোন শর্করা থাকে? সবচেয়ে ছোট। ধানে স্টার্চ কণিকা থাকে। স্টার্চ কণিকাটা হলো সবচেয়ে ক্ষুদ্রতর। ধান বা চাল। তাহলে আমরা সকালে কি স্টার্চ খাই? জি স্যার। হ্যাঁ, সব সময় তো খাই। সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই।